শুরুতে জানিয়ে দেব, গাজার জেনিন শহরের তীব্র লড়াইয়ে ইসরায়েলি এক সেনা সদস্য নিহত, এবার বিপাকে পড়ে যাচ্ছে ইসরায়েল। এছাড়া রয়েছে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর আঘাতের হুমকি দিল ইসরায়েল। জানিয়ে দেব, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। এছাড়া রয়েছে বলিভিয়ায় গণ অভ্যর্থনের চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। জেনিনে তীব্র লড়াই, এক ইসরায়েলি সেনা নিহত। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই। এতে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং 17 জন আহত হয়েছেন। বুধবার জেনিনে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জেনিন শহরের বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে, যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বুলডোজার, ড্রোন ও অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনীর 3 ফিলিস্তিনিকে গ্রেফতার করে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এর পরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত 8 মাসে কমপক্ষে 38,200 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 86,377 জন। এদিকে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর আঘাতের হুমকি ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট তার ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়েভ গ্যালান্ট বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই জানেন যে যদি যুদ্ধ শুরু হয় আমরা লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় ধারাবাহিক বিধ্বংসী হামলা চালিয়ে আসছে। এর পরপরই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইয়েভ গ্যালান্ট দাবি করেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের 400 জনেরও বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এদিকে গাজার ঘন বসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। গাজার উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, হামলায় রাফা শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে আল জাজিরা সংবাদদাতা জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমান ও কামান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। গাজা সিভিল ডিফেন্স বলেছে, উপত্যকার উত্তরে বেইত লাহিয়ার ইসরায়েলের বোমাবর্ষণের পর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কল্পনাকেও হার মানায়। উত্তরাঞ্চলে একটি বাড়িতে বিমান হামলা চালানোয় অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক ঘন্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়েছে। আহতদের অধিকাংশই রয়েছে নারী ও শিশু। এছাড়া গাজা সিটির কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির সাবরা এলাকায় বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সিটির সুজা এলাকায় হাসনাইন পরিবারের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 8 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলে অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণ গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামোকে ধ্বংসস্তূপে ফেলে রেখেছে। ইসরায়েলে অব্যাহত হামলার বিষয়ে আল আকসা হাসপাতালে স্বেচ্ছাসেবী হাসপাতালের প্রযুক্তিবিদ খালেদ শাকরির বলেন, একটি অসহনীয় পর্যায়ে চলে গেছে। গাজার দেইর আল বালাহ শহরে অবস্থিত এই হাসপাতালের অ্যানেস্থেশিয়া মেশিন সহ বিভিন্ন সরঞ্জামগুলো ভাঙচুর করেছে এবং এসব ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত 8 মাসে কমপক্ষে 37,718 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 86,377 জন। এদিকে বলিভিয়া অভ্যর্থনের চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার।
বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে, তবে তা ব্যর্থ হয়েছে। এরই মধ্যে ব্যর্থ এই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী দেশটির সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সোনিয়াকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট লুইস আর্চে। তারপর তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাজধানীর লাপাজে দেশটির প্রেসিডেন্টের বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করা হয়। সেনাবাহিনীর এই তৎপরতার নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চে। আর স্থানীয় সময় বুধবার লাপাজের ঐতিহাসিক প্লাজা মরিলো চত্বরে জড়ো হতে থাকেন সেনা সদস্যরা। এই সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য যান ছিল। প্লাজা মরিলো চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন রয়েছে। অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনে ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সোনিয়া। তাকে ঘিরে ছিল সেনা সদস্য 8টি ট্যাঙ্ক। এই সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর দেশে সরকার গঠনতন্ত্র পুনর্গঠন করতে চাই, সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। হাতে গোনা সেই একই 40 থেকে 50 জনকে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না। ঘটনার পরপরই হুয়ান হোসে সোনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আর্চে। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয় হোসে উইলস সানচেজকে। তিনি সেনা সদস্যদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এই আহ্বান জানানো প্রেসিডেন্ট কিছুক্ষণ পরেই এই প্লাজা মরিলো চত্বর থেকে সেনা সদস্য এবং ট্যাঙ্কগুলো সরিয়ে নিতে দেখা যায়। সেনাবাহিনীর অভিযান চলাকালে টেলিভিশনে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আরসি জনগণকে গণতন্ত্রের পক্ষ থেকে অভ্যুত্থানের বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্টের ইভো মোরালেস জাতির প্রতি এই একই আহ্বান জানিয়ে বলেছেন, একটি অভ্যুত্থান ঘটেছে। এদিকে হুয়ান হোসে সোনিয়াকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন জল্পনা মঙ্গলবার থেকে চলছিল। আগের দিন সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট মোরালিসন যদি আবার 2025 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে। বলিভিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম প্রেসিডেন্ট মোরালেস। বামপন্থী এই নেতা দেশটিতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। সংবিধান সংশোধন করে 2019 সালের চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টার পর তার এই জনপ্রিয়তায় ধস নামে। এদিকে ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। যুদ্ধ আর সংঘাতের মধ্যে টিকে থাকতে হয় ইসরায়েলকে, যেখানে প্রতিবেশী কোনো রাষ্ট্রই দখলদারদের বন্ধু নয়। এমন বৈরী পরিবেশে শ্রম বাজার ঠিক রাখতে হয় ইসরায়েলকে। কিন্তু গেল বছরের 7ই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠীদের যোদ্ধাদের পর পাল্টে যায় সব হিসাব নিকাশ। ওই সময় বেশ কিছু বিদেশি শ্রমিকও নিহত হন। এরপর ইসরায়েলি শ্রমিক পাঠানো বন্ধ করে দেয় এশিয়ার একটি দেশ। 1993 সালের শুরুর দিকে ফিলিস্তিনের শ্রমিকদের জায়গায় বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক আনা শুরু করে ইসরায়েল। এশিয়ার দেশ থাইল্যান্ড ছাড়াও চীন, ভারত, নেপাল, ফিলিপাইন, রোমানিয়া ও তুরস্ক থেকে ইসরায়েলি শ্রমিক নিয়ে আসে। 2003 সাল নাগাদ ইসরায়েলের শ্রম বাজারে 10 ভাগই ছিল বিদেশি শ্রমিক। অন্য দেশ থেকে আনা এসব শ্রমিক মূলত ইসরায়েলের কৃষি ও নির্মাণ খাতে কাজ করে। হিসেব করে দেখা গেছে দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের 24% কৃষি খাত এবং 60% নির্মাণ খাতে কাজ করে।